বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান দলগুলোর যে আত্মপ্রকাশের ইতিহাস এটি আমরা কম বেশি সবাই জানি। ঠিক তেমনি 2024 সালের গণ অভ্যুত্থানের পরে এই হাসনাত, নাহিদ, সার্জিসদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল গঠিত হয়। তাদের প্রতি যে জনগণের যে একটা আস্থা, ভরসা, যে জনভিত্তি, সত্যি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত শক্তিশালী এবং সেটিকেই পুঁজি করেই তারা একটা দল গঠন করছে। এটি কোনো দোষের কিছু মনে করি না আমি। তবে তারা দল গঠনের পরে যেই সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডগুলো করেছে শুধুমাত্র নতুন বন্দোবস্তের কথা বলে, তা সত্যি অবাক করার মতো। তা গত 17 বছরের কর্মকাণ্ডকেও তারা হার মানিয়েছে এই 1.5 বছরের মধ্যে। আমরা দেখেছি যে কিভাবে একজন ভদ্র মহিলার কাছ থেকে গাড়ির জানালা থেকে চাঁদা নিচ্ছে। আমরা দেখেছি যে একজন সাবেক এমপির বাসায় গিয়ে কিভাবে চাঁদার জন্য গিয়েছিলেন, সেটাও আমরা দেখেছি। আমরা দেখেছি যে একজন উপদেষ্টার এপিএস 100 কোটি টাকার যে দুর্নীতি, সেটিও আমরা দেখেছি। আবার উপদেষ্টার বাবার যে বিতর্কিত কর্মকাণ্ড, সেটাও আমরা দেখেছি। এগুলোর যে একটা বিচারের আওতায় আনার বিষয়, একটা তদন্তের যে বিষয়, এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। অবশ্য এই এনসিপি আর অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার একে অপরের পরিপূরক। তো এই এনসিপির যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে এখন এনসিপির জানাজার করতে চায় সদ্য পদত্যাগ করা কয়েকজন ব্যক্তি। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর যে ক্ষমতার যে স্বাদ, সেটি চেপে বসে ধরেছে। তারা এখন আর এই উপদেষ্টা থেকে সরতে চাওয়ার কোনো মানসিকতাই তাদের নেই। কিন্তু এই ডক্টর ইউনূসও যে আরো 2-4 বছর থাকার একটা চিন্তা ভাবনাও কিন্তু তার ছিল, কিন্তু বাধ্য হয়ে তাকে নির্বাচন দিতেই হবে। এই যে সংস্কারের নামে সংস্কার, যে তাদের যে একটা ইস্যু এখানে নিয়ে এসেছেন, এটি কিছুই না। আপনি বলেন তো, এই যে দৃশ্যমান প্রধান কি সংস্কারগুলো হয়েছে যা জনগণের কল্যাণে কাজ করবে? তো ডক্টর ইউনূস যদি তার কথা মতো এই আগামী 2026 ফেব্রুয়ারির নির্বাচন যদি তিনি দেন, তার সব থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বড় অর্জন সেটিই হবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে ডাকসুর নির্বাচন আর জাকসুর নির্বাচন। ডাকসুর নির্বাচন আমি বাদই দিলাম, আর জাকসুর নির্বাচন যে একটি বেলাল্লাপানা নির্বাচন, আমি সেটিকে সেভাবেই আমি বিশেষণ দিয়ে বিশেষায়িত আমি করতে চাই। এই যে নির্বাচন এক সময় শেষ হয়, আর কখন যে গণনা শেষ হয় সেটা আমি নিজেও জানি না। অবশ্যই জানার আমার ইচ্ছাও আমার ছিল না। এখন আসি এই নেপালের বিষয়টাকে একটু অ্যাড করব। এই নেপালের 2008 সালে রাজতন্ত্র বিলুপ্তর পর থেকে সেই দেশে লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে একাংশ সোচ্চার হয়ে আছেন। তার পরবর্তীতে এই যে ওলি সরকারের যে পদত্যাগের পরে কি হয়েছে না হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। এখন সেই দেশের প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করেছেন এবং ক্ষমতা গ্রহণ করার পরেই আগামী মার্চের 5 তারিখে নির্বাচন দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। এবং সেটি ঘোষণা দেওয়ার পরে এই জেনজিরা ক্লাসে ফিরে চলে গেছে। আর আমাদের দেশে জেনজিরা রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ করার জন্য তারা তাদের যে নিজের নৈতিকতা সবকিছুই অলরেডি বিসর্জন দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে নেপাল আর বাংলাদেশের জেনজিদের পার্থক্য। অথচ আমাদের দেশের এই সরকার প্রধানরা এই সংস্কারের নামে কালক্ষেপণ করছেন, ক্ষমতার স্বাদ থেকে তারা আর নামতে চাচ্ছেন না। অথচ আমার দেশের সরকারের মধ্যে উপদেষ্টারা এখন পর্যন্ত তাদেরকে ঘোষণা দিতেই হচ্ছে প্রতিদিন একটার পর একটা, যে 26 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কেন এই ধরনের প্রতিদিন এই ধরনের ঘোষণাগুলো দিতে হবে কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে।